আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ। ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালুর সিদ্ধান্ত। সেটা কার্যকর কিভাবে করবে সেটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে। ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসাবে চালু হবে। ইংলিশ মিডিয়াম স্কুলও মন্ত্রণালয়ের অধীনে আনার কথা বললেন শিক্ষামন্ত্রী। কারি ও আলেমদের দেয়া হবে রাষ্ট্রীয় শিক্ষা। আমরা কারিকুলাম রিভিউ করব এবং যেখানে যা পরিমার্জন করা প্রয়োজন সেটা আমরা করব। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা। সকাল 9টার পর দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:30টায় তার সঙ্গে দেখা করতে আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এরপর এনএসআই ও ডিজিএফআই এর মহাপরিচালকগণ পৃথকভাবে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বেলা 11:30টার পর ফ্যামিলি কার্ড চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু এ কথা জানান। খাদ্য, মৎস্য ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানান, এই প্রকল্পের জন্য বেশ কিছু জেলা এবং উপজেলা চিহ্নিত করা হয়েছে। প্রথমে হতদরিদ্র পরিবারকে এই সুবিধা দেওয়া হবে, পর্যায়ক্রমে বাড়ানো হবে এর আওতা। এদিকে দুপুরে তারেক রহমান আবারও বসবেন আন্তঃমন্ত্রণালয় সভায়। সেখানে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী, খাল, জলাধার খনন ও পুনর্খনন কর্মসূচি নিয়ে আলোচনা করবেন তিনি। একটা কমিটি করা হয়েছে, হয়তো শুরু করবে হত দরিদ্র থেকে আরম্ভ করে তারপরে দরিদ্র, তারপরে মধ্যবিত্ত, এইভাবে যাবে। ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসাবে চালু হবে। বিশেষ করে মহিলা যারা আছে এদের ক্যাশ টাকাটা তাদের পরিবারের জন্য অনেক গুরুত্ব বহন করে, বিশেষ করে হত দরিদ্র মহিলারা। এই কারণে আমরা এই সবাই এটা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করার ব্যাপারে এবং এটাকে ইউনিভার্সাল করা হবে। কোনো অবস্থাতেই যাতে কোনো ধরনের বিতর্ক না হয়, যে কোনো রাজনৈতিক মতাদর্শ, কোনো ধর্মীয় অনুভূতি অথবা কোনো লিঙ্গভিত্তিক কোনো ধরনের বৈষম্যের শিকার কেউ না হয়। কোনো দুর্নীতি হওয়া উচিত না এবং সেটা হতে দেয়া হবে না বলে জানালেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বলেন, এই মন্ত্রণালয়ে আর কোনো দুর্নীতি হবে না। শিক্ষক বদলি একটি সিস্টেমে আনা হবে, বন্ধ করা হবে বদলি বাণিজ্য। এ সময় তিনি বলেন, ইংলিশ মিডিয়াম স্কুল মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আনা হবে। শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাব স্থাপনের নামে যে দুর্নীতি হয়েছে তা তদন্ত করে শাস্তির আওতায় নেওয়া হবে। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, কারি ও আলেমদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে। এমন অ্যাপস করব যেখান থেকে বদলির সম্ভাবনা কার কোথায় কিভাবে হতে পারে তদবিরবিহীন এবং তাদের রেজাল্টের উপর বেসড করে এই ধরনের একটা প্রস্তুতি আমার রয়েছে। শিক্ষাকে খরচের খাত বা হিসাবে দেখবে না। শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ, মানব সম্পদের মূল কারখানা এবং জাতি গঠনের প্রধান প্রকল্প। নৌবন্দর কিংবা দেশ, অন্তর্বর্তী সরকারের সময় স্বাক্ষরিত চুক্তির ভবিষ্যৎ নিয়ে উঠেছে প্রশ্ন। মেয়াদের শেষ সময়ে এসে তড়িঘড়ি করে চুক্তি করা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। চট্টগ্রামের লালদিয়া, ঢাকার পানগাঁও বন্দর এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করা নিয়েই আলোচনা সমালোচনা। বিশ্লেষকরা বলছেন, প্রথমে চুক্তির আদ্যপান্ত উন্মুক্ত করা দরকার। অন্যদিকে সংসদের সব বিষয় নিয়ে আলোচনা প্রয়োজন। ব্যবসা বাণিজ্যে সুবিধা হয় এমন চুক্তির পক্ষে ব্যবসায়ী সমাজ। বন্দর নির্মাণ এবং ইজারা ইস্যুতে কয়েক মাস ধরেই ছড়িয়েছে উত্তাপ। শর্ত এবং তাড়াহুড়ো করে চুক্তি স্বাক্ষর হওয়া নিয়েই আপত্তি।
গেল নভেম্বর মাসে অসম্ভব দ্রুততায় ৩৩ বছরের জন্য চট্টগ্রাম বন্দরে লালদিয়া টার্মিনাল নির্মাণ ও ব্যবস্থাপনার দায়িত্ব পায় ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। চুক্তি করা নিয়ে তখনই নানা মহলে তৈরি হয় বিতর্ক। বলা হয়, চুক্তির শর্ত কেন উন্মুক্ত করা হয়নি, প্রতিযোগিতার ভিত্তিতে কেন দেয়া হয়নি কাজ, জমি অধিগ্রহণ হবে কোন প্রক্রিয়ায়। প্রশ্ন তোলা হয়, নির্বাচিত সরকারকে পাশ কাটিয়ে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো। এই ধরনের দীর্ঘমেয়াদী চুক্তি যেগুলো শর্তের উপর নির্ভর করবে একটা জাতির সার্বভৌমত্ব, সেই ধরনের চুক্তিগুলো নিয়ে নিয়ম হচ্ছে সারা পৃথিবীতে ট্রান্সপারেন্টলি পার্লামেন্টের ভিতরে জনগণের প্রতিনিধিরা ডিসকাস করবে। পৃথিবীর ট্র্যাডিশন যদি বিএনপি ফলো করে, তাহলে বিএনপি এই চুক্তিগুলো পার্লামেন্টে অনুমোদন করাতে হবে। ঢাকার পাশে পানগাঁও কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলক বাংলাদেশ। ২২ বছর এই বন্দরটি ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে এই প্রতিষ্ঠান। তবে লাভজনক থাকার পরও চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দিবার প্রক্রিয়া আন্দোলনের মুখে হয়েছে স্থগিত। চুক্তিগুলো নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা গোপনীয়তা বজায় রাখায় বাড়ছে সমালোচনা। নিউমোরিং এর চুক্তিটা বিএনপি বাতিল করে দেওয়ার সম্ভাবনাই আমি বেশি দেখি, এই কারণে যে জিয়াউর রহমানের ফিলসফি ছিল যে রাষ্ট্রীয় খাত যদি লাভজনক হয় তাহলে ওটাকে আমরা বিরাষ্ট্রীয়করণ করব না। যেই কারণে ওয়ার্ল্ড ব্যাংকের চাপ সত্ত্বেও আদমজি মিল জিয়াউর রহমান বিরাষ্ট্রীয়করণ করেনি, কিন্তু এরশাদ এসে এটা বিরাষ্ট্রীয়করণ করেছে। গেল 10 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নামে বাণিজ্য চুক্তি করেছে বাংলাদেশ। ওই চুক্তি নিয়েও আছে প্রশ্ন। বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্রের অনেক কঠিন শর্ত মেনে নিয়েছে বাংলাদেশ। তার মধ্যে বাধ্যতামূলকভাবে বোয়িং ও জ্বালানি ক্রয়, কৃষিপণ্য আমদানি, সামরিক সরঞ্জাম ক্রয়, যুক্তরাষ্ট্রের কোনো পণ্যে কোটা আরোপ না করা অন্যতম। শুধু চুক্তি করলেই হয় না, সে চুক্তি বাস্তবায়ন করতে গিয়ে আমরা বড় রকমের চাপের মধ্যে পড়ি কিনা সেগুলো তো দেখা দরকার। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই চাপগুলো পড়বে কিন্তু যে রাজনৈতিক সরকার ক্ষমতা আসবে তার উপরে। আমার কোনো প্রশ্ন থাকবে না, সরকার যেই চুক্তি করুক, আমার ব্যবসা পরিবেশের বান্ধব পরিবেশ যদি উন্নতি হয় আমি কেন সেখানে বাধা দেব। জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি চুক্তি বা ইপিআইও স্বাক্ষর করেছে বাংলাদেশ। অর্থনীতিতে নানামুখী চাপ থাকায় ঝুঁকিতে পড়তে পারে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন। এজন্য শুরু থেকে দিক নির্দেশনা দেওয়ার তাগিদ দিয়েছেন সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান। রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্মের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় সম্পাদিত চুক্তি খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অনুষ্ঠানে জানানো হয়, মূল্যস্ফীতি এখনো বড় সমস্যা। খাদ্যপণ্যের দাম কিছুটা কমলেও পোশাক, আবাসন, জ্বালানি, যোগাযোগ এবং সেবা খাতে ব্যয় কমেনি। শ্রমজীবীদের প্রকৃত আয় কমেছে। বাস্তবসম্মত সংশোধিত বাজেট প্রণয়নে গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদরা। বলেন, এতে ঋণের চাপ এবং আর্থিক ঝুঁকির চিত্র স্পষ্ট হবে। সভায় বিনিয়োগের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বেসরকারি বিনিয়োগ নেমে এসেছে জিডিপির 22.5%, যা গত এক দশকের মধ্যে সর্বনিম্ন। উৎপাদন খাতের গতি কমে যাওয়ায় সামগ্রিক প্রবৃদ্ধি 4% আটকে আছে। এর প্রভাব পড়েছে কর্মসংস্থানে। রাজস্ব ও ব্যয়ের দিক থেকেও সরকারের অবস্থান সংকুচিত হচ্ছে। ঋণ পরিশোধের চাপ দ্রুত বাড়ছে, কমাতে হচ্ছে উন্নয়ন ব্যয়।